সময়টা 2024 সাল। তুমি কোরিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছ। ছোটবেলা থেকেই তুমি তোমার চাচা চাচির কাছে বড় হয়েছ, কারণ তুমি একজন অনাথ। হ্যাঁ, তারা অবশ্য তোমাকে নির্যাতন করেছে, অনেক মারধরও করেছে, কিন্তু তোমাকে তো লালন পালন করেছে, তাই জন্য তুমি তাদের প্রতি কৃতজ্ঞ। কোরিয়াতে আসার পর তুমি কোনো চাকরি খুঁজে পাচ্ছিলে না, তাই অবশেষে একটা রাঁধুনির চাকরি বেছে নিলে। সেটা ছিল একটা সম্ভ্রান্ত পরিবারের জন্য রাঁধুনির চাকরি। অনেক বেতন দিবে বলে তুমি সেখানেই চলে যাও এবং অডিশন দিয়ে সিলেক্ট হয়ে যাও। পরিবারটি ছিল যৌথ পরিবার, 3 ভাই একসাথে তাদের ছোট ছোট পরিবার নিয়ে বসবাস করত। অডিশন দিয়ে আরও কয়েকজন সিলেক্ট হয়, তাদেরকে আলাদা আলাদা পরিবারে পাঠানো হয়, আর তোমাকে এই পরিবারে পাঠানো হয়। পরদিন সকালে তুমি ঠিকানা অনুযায়ী সেই বাড়িতে চলে যাও। সেখানে যাওয়ার পর বাড়ির বউয়েরা তোমাকে সাদরে গ্রহণ করে। তুমি দেখে অবাক হয়ে যাও, বাড়ির বউয়েদের মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মোড়ানো। তাদের দেখে রীতিমতো তুমি অবাক হয়ে যাও। আর অবাক হওয়ারই তো কথা, এত সুন্দর মহিলা তুমি আগে কখনো দেখোনি। আরে তুমি বাইরে দাঁড়িয়ে কেন, ভিতরে এসো। তারপর তারা তোমাকে ঘরে নিয়ে গেল এবং তোমাকে তাদের বাড়ি ঘুরিয়ে দেখালো, যেটা ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। তোমাকে তোমার ঘর এবং রান্নাঘরের সকল কাজ ভালোভাবে বুঝিয়ে দিল। এই মেয়ে, তোমার নাম কি? আমার নাম ওয়ায়েন। যাও গিয়ে ফ্রেশ হয়ে আসো, তারপরে তোমাকে রান্না করতে হবে এবং আমাদের খাইয়ে দেখাতে হবে যে তুমি আসলে ঠিক কত ভালো রান্না করতে পারো। জি আচ্ছা। রাত তখন 9টা, সবাই বাড়ির খেতে বসেছে। তুমি সবাইকে খাবার সার্ভ করে দিচ্ছ। খাবার সার্ভ করে দিয়ে তুমি তাদেরকে দূর থেকে দেখছিলে। তখন পরিবারের প্রধান কিম নামজুন বলে ওঠে, আজকের রান্নাটা তো অনেক ভালো হয়েছে। আজকে কে রান্না করেছে? আমাদের বাড়ির নতুন রাঁধুনি রান্নাটা করেছে। আরে বাহ, তাহলে তোমার নাম কি? আমার নাম ওয়ায়েন। পড়াশোনা করেছ? হ্যাঁ, করেছিলাম। আরে পানি শেষ হয়ে গেছে, যা ওয়ায়েন পানি নিয়ে আই। তুমি তখন পানি আনতে চলে যাও। 3টা চেয়ার এখনো খালি আছে, মনে হচ্ছে আর 3 জন এখানে বসবে, তাই জন্য খালি রেখে দেওয়া হয়েছে। তখনই উপর থেকে নেমে আসে সিঁড়ি দিয়ে বাড়ির বড় ছেলে মিস্টার কিম তাeyong। তুমি তাকে দেখেও অবাক হয়ে যাও, এত সুন্দর মানুষ তুমি আগে কখনোই দেখোনি। চোখ ঝলসানো সৌন্দর্যতায় যেন সকল পৃথিবীর সৌন্দর্য সে একাই নিয়ে জন্মেছে। এত দেরি করলি কেন? আর সারাদিন জাংকুককে দেখলাম না, সে কোথায়? আমার কথা শুনে নাকি? আমি তাকে দেখিনি। সময়টা গ্রীষ্মকাল, হঠাৎ তখন কালবৈশাখীর ঝড় নেমেছে। তখন হঠাৎ বাড়ির সকল আলো নিভে গেল, মনে হয় কারেন্ট চলে গেছে। যে বাড়িটায় আলো থাকার সময় এত সুন্দর লাগছিল, কারেন্ট চলে যাওয়ায় সেটা এক ভৌতিক বাড়িতে পরিণত হয়েছে। দেখতে ঠিক এমনটাই লাগছে, তবে আসলে কিন্তু তা না। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছিল। ঠিক এমন সময় হঠাৎ কলিং বেলের শব্দ শোনা গেল। ওয়ায়েন, যাও গিয়ে দেখো কে এসেছে। তুমি হাতে একটা মোমবাতি নিয়ে সামনের দিকে এগোতে থাকো। তোমার এক একটা পায়ের শব্দ যেন তোমার নিজের কানে প্রবেশ করছে। হঠাৎ যখন তুমি দরজাটা খোলো, তখন বাহিরে তুমি একজন ছেলেকে দেখতে পাও, যার চেহারাটা ছিল অনেক মায়াবী, যার পুরো শরীর বৃষ্টিতে ভিজে গেছিল। এমনিতেও বাড়িতে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছিল। তুমি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, সেও তোমার দিকে তাকিয়ে থাকে। মনে হচ্ছিল সময়টা যেন সেখানেই থমকে গেছে। তখন সামনে থাকা ছেলেটি কর্কশ কণ্ঠে বলে ওঠে, কি হলো, সামনে দাঁড়িয়ে আছো কেন? একটু সাইড দাও, আমিও ভিতরে যাই। দেখতেই পাচ্ছ ভিজে গেছে, আর কত ভিজাতে যাও। সে তোমাকে ঠেলে ঠোলে ভিতরে ঢুকে আসে। তুমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকো, তুমি বুঝতে পারছো না এই মাত্র কি ঘটলো। ছেলেটি বাড়িতে ঢোকার সাথে সাথে জিন, মোমো, লিজা ছুটে আসে আর বলতে থাকে, জিমিন, তুই এতদিন পরে ফিরে এসেছিস। বিদেশ থেকে আমাদের একবার জানানোর মনে করলি না?
3 বছর আগে যে সে গিয়েছিস, এখন আমাদের কথা মনে পড়লো বাবা। এতদিনেও রাগ ভাঙেনি, ভেঙেছে বলেই এসেছি। আচ্ছা বড় আম্মু, মেছো আম্মু, ছোট আম্মু, তোমরা আর কান্না করো না, আমি এসেছি তো। এবার তোমাদের সব কথা শুনবো, আর আগের মতো রাগ করে চলে যাব না। তবে এইবার প্লিজ আমার তরকারিতে একটু লবণ ঠিকঠাক মতো দিও। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শুধুমাত্র একটু লবণের জন্য এমন করলি তুই। এবার অবশ্যই তোর খাবারের লবণ ঠিকঠাক থাকবে, চিন্তা করিস না জিমিন। এটা হচ্ছে আমাদের নতুন রাঁধুনি ওয়ায়ান, পরিচয় হয়নি। আর এটা হচ্ছে আমাদের ছেলে জিমিন, বাড়ির মেজো ছেলে। তুমি ঠিক তখনও বুঝতে পারোনি এটা আসলে কার ছেলে। তখন মোমো বলে ওঠে, ছেলেটা আমার হলেও আমাদের 3জনেরই। তখন তুমি বুঝতে পারো ছেলেটা আসলে মোমোর। তখন জিমিন হঠাৎ করে বলে ওঠে, হ্যাঁ আমার নাম হচ্ছে জিমিন। আর জিমিন, তুমি আমাকে জিমিন বলেই ডাকতে পারো। যেহেতু তুমি আমাদের নতুন রাঁধুনি, তাই তুমি আমার খাবারে অবশ্যই ভালোভাবে লবণ দেবে, না হলে তো বুঝতেই পারছো। উক্তি শেষ করে জিমিন চোখ মারে, যেটা থেকে তুমি থতমত খেয়ে যাও আর সেখানেই চুপ করে দাঁড়িয়ে থাকো। জিন বলে, জিমিন তুই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নে, তারপর নিচে চলে আয়, একসাথে খাবি। মেজো ছেলেকে পেয়ে বাড়ির ছোট ছেলেকে সবাই কি ভুলে গেছো নাকি? এইবার বাড়ির সদর দরজা দিয়ে ভিতরে ঢুকে আসে মিস্টার জিয়ান জাংকুক। তার চুলগুলো ছিল অগোছালো, সেও ভিজে গেছে পুরোই। আগুনের মতো সৌন্দর্য তার, এত সৌন্দর্য কিভাবে সামলাই এটা ভেবেই তুমি কিছু পাচ্ছ না। অবশ্য সুন্দর তো হতেই হতো, তাদের মারা যে এত সুন্দর, ছেলেদেরও এত সুন্দর হতে হয়েছে। বলতে গেলে একদম আগুন সৌন্দর্য। আরে না, তুমি বলবো কেন? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেতে আয়। তুই সারাদিন কোথায় ছিলি? তোমার মেজো ছেলেকে আমি আনতে গিয়েছিলাম এয়ারপোর্ট থেকে। ও তাই তো বলি, সারাদিন বাড়িতে না থেকে কোথায় ছিলি? ভেবেছিলাম বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়েছিস, কিন্তু এখন তো দেখছি তুই আমাদের মেজো ছেলেকে আনতে গেছিস। হ্যাঁ তা তো বোঝাই যাচ্ছে। অবশেষে বাড়ির ছোট ছেলে জিয়ান জাংকুক মানুষ হওয়ার পথ ধরেছে। আমি কি কখনো অমানুষ ছিলাম? তুই সব সময় আমার সাথে এমন করিস, তোর সাথে আমি কথাই বলবো না। যা মিশি না। আরে আরে জাংকুক রাগ করিস না, ভাই হয়তো একটু বকাঝকা দিতেই পারে, এটা তো একটা মজা মজা হিসেবেই নে। দেখো জিসো আন্নি, তোমার ভাই শুধু আমাকে বকাই দে। আচ্ছা তোরা এখন চুপ করবি, শান্তি মতো খেতে দে। বাড়ির বড় মেয়ে জেনি কিম, সে এখন লয়ার, সবসময় ঠান্ডা মেজাজে থাকে, কিন্তু ভাই বোনদের সাথে সবসময় হাসি খুশিভাবে কথা বলে। বাড়ির ছোট মেয়ে জিসো, তেয়ংয়ের বোন। তাদের হাসি দেখলেই যেন মনে হয় দুজন আপন ভাই বোন। আসলে তাই, শুধু জেনি এখানে লয়ার হয়েছে। এরপর জিমিন ফ্রেশ হয়ে নিচে আসে। খাওয়া দাওয়া শেষে সকল প্লেট ওয়াইন নিজ হাতে একা ধুতে থাকে। সবাই নিজ নিজ ঘরে চলে গেছে। হঠাৎ করে ওয়াইনের পিছন থেকে জাংকুক এসে বলে, থাপ্পা তুমি ভয় পেয়ে যাও। আটকে উঠে বলল, আপনি ভয় পেয়েছ? আমি জানতাম তুমি ভয় পাবে, তাই জন্য তো এমন করেছি। এইগুলো কিন্তু করা মোটেও ভালো না, আমি সত্যি সত্যি ভয় পেয়েছি। জাংকুক তোমার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলে, তুমি এতগুলো বাসন একা ধুতে পারবে? দাঁড়াও আমিও তোমাকে সাহায্য করছি। আরে না না লাগবে না। জাংকুক তোমাকে সরিয়ে নিজেই হাসি মুখে বাসনগুলো পরিষ্কার করতে থাকে। এমনিতে ছেলেটা ছোট হলেও চেহারাটা অনেক মায়াবী, সাথে তুমিও বাসন ধুচ্ছ। বাসন ধুতে ধুতে জাংকুক তোমার সাথে অনেক গল্প করছে। এই বাড়ির পরিবারের সকলের নাম তোমাকে বলেছে এবং কে কি করে সব কিছুই তোমাকে জানিয়েছে। তুমি এসব শুনে অনেক অবাক হচ্ছ আর ভাবছ। জাংকুকের দিকে তাকিয়ে ছেলেটার চোখগুলো যেন পটল ছিঁড়া, চোখের গভীরে হারিয়ে যেতে মন চায়, বারবার দেখতে ইচ্ছা হয়, চোখ যেন সরতেই চায় না। আমাদের কি তাকিয়ে রয়েছ কেন? কি ভাবছ? আমি জানি আমি অনেক সুন্দর বলে এটা বলে জাংকুক হেসে ফেলে। তুমি থতমত খেয়ে যাও। তুমি বলতে থাকো, না 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 এমন কিছু না, আসলে এমনি, আসলে আমি বুঝতে পারিনি।
জাঙ্কুক তোমার কথা উপেক্ষা করে তোমার দিকে তাকিয়ে হাসতেই থাকে, আর হাসতে হাসতে বাসনপত্র সকল ধুয়ে রেখে চলে যায়। তুমি তার যাওয়ার পানে তাকিয়ে থাকো। মোমো এসে তোমাকে বলে, যা মা, এখন ঘরে যা, সারাদিন অনেক কাজ করেছিস, আর করতে হবে না, আর বাকিটা আমি গুছিয়ে নিতে পারবো। না না, সমস্যা নেই, আমি করতে পারবো। আমি বলেছি যা, এখনই যা। তুমি মাথা নিচু করে অপরাধীর মতো চলে যাও, তোমার রুমে চলে যাও। রুমটায় যাওয়ার সাথে সাথে তুমি গায়ে ঠান্ডা বাতাস বয়ে আসে। জানালা খোলা, ঝড় তো তখনই থেমে গেছে, কিন্তু বাইরে যে ঠান্ডা বাতাস বইছে, জানালা তো খোলা, ব্যালকনির দরজাও খোলা। তাই তুমি ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকো। হঠাৎ উপরের রুম থেকে গানের গলা ভেসে আসতে থাকে। মনে হচ্ছে কেউ গান গাইছে, কিন্তু কে গাইছে তা তোমার মাথায় আসে না। গানের মধুর সুরের সাথে ঠান্ডা বাতাস যেন তোমাকে উন্মাদ করে দিচ্ছে। বহুদিন পরে এমন একটা শান্তি পেয়েছ। মনে হচ্ছে উপর দিকে কেউ হাঁটছে, কেউ একজন নিজের ব্যালকনিতে এসে দাঁড়িয়েছে। উপর থেকে লোকটা নিচের দিকে তাকাই, উপর দিকে আলো থাকায় তুমি তার চেহারা দেখতে পাচ্ছ না। এই যে, তুমি কি আমার গান শুনছিলে? কণ্ঠটা পরিচিত মনে হলেও তুমি বুঝতে পারো না এটা আসলে কার কণ্ঠ। তুমি ভয় পেয়ে কিছু না বলেই গিয়ে ঘুমিয়ে পড়ো। লোকটা জোরে জোরে তোমাকে ডাকছে আর হাসছে। তুমি আরো বেশি ভয় পাচ্ছ, তাই গায়ে কাঁথা জড়িয়ে কান বন্ধ করে ঘুমিয়ে পড়ো, যেন আর কোনো শব্দই তোমার কানে না আসে। পরদিন সকালে খুব তাড়াতাড়ি তোমার ঘুম ভাঙে। তুমি উঠে ফ্রেশ হয়ে রান্না করে চলে যাও। দেখতে পাও জিম, মোমো আর লিসা গল্প করছে আর রান্না করছে। তাদের সাথে রবিমাও আছে। পরিবারটা অনেক সুখী, তাদের দেখেই বুঝে যায়। জিন, মোমো আর লিসা তোমাকে দেখে অনেক খুশি হয়ে যায়। আজকে কি রান্না করতে হবে তা তোমাকে সবাই বুঝিয়ে দেয়। এবং তুমি অনেক সুন্দর করে রান্না করছিলে। তখন সেখানে চোখ ঘষতে ঘষতে বিয়ে আসে। এখনো আমার রুমে যায়নি কেন? আমার কি হসপিটালে যেতে হবে না? রোগীদের চেক আপ করবে কে? এত দেরি করে উঠেছিস তো একটু দেরি করেই তো চা পাবি। আচ্ছা তুই যা, আমি এখনই নিয়ে আসছি। হ্যাঁ, মনে থাকে যেন। তেও চলে যায়। জিনও কাজের ব্যস্ততায় এই কথা ভুলেই যায়। হঠাৎ করে জিনের মনে পড়ে যায়, আরে আমি তো জানিতে ভুলে গিয়েছি। যাতে ওয়াইন, জানিয়ে যা, তাড়াতাড়ি যা। তুমি জানিয়ে ছুটে যাও, এত তাড়াতাড়ি যাও যে তুমি তার রুমের সামনে গিয়ে হজত খেয়ে পড়ে যাও। আরে সাবধানে আসতে পারতে তো, এখন তো পড়ে গেছে। আমাকে মাফ করে দিন, আমি ইচ্ছা করে ফেলে দিইনি। আমি সত্যিই বুঝতে পারিনি, বিশ্বাস করুন, আমাকে মাফ করে দিন। দেখো, তুমি আমার ছোট বোনের মতো, তোমাকে আমি মাফ করতেই পারি। তবে একটা শর্তে, তুমি আমার জন্য আরেক কাপ চা নিয়ে আসবে, তাও আবার 5 মিনিটের মধ্যে। এটা শুনে তুমি খুবই খুশি হয়ে দৌড়ে চলে যাও আরেক কাপ চা নিয়ে আসতে। তোমাদের বলেছিলাম একটু তাড়াতাড়ি আমার ব্রেকফাস্ট রেডি করতে, কিন্তু তোমরা তাও করতে পারলে না। এইসব বলতে বলতে কিম তেয়ং নিজের মধ্যেই বিড়বিড় করতে করতে বাসা থেকে বের হয়ে যায়। সে নিজের খাবার নিয়ে যায় না এবং খেয়েও যায় না, যার ফলে আর কি হয়, তোমার ঘরে এসে দায়িত্ব বলে, ওয়াইন দেখ, তেয়ং না খেয়েই চলে গেছে, এখন আর কি করার, এখন তোকেই যেতে হবে। কিন্তু আমি তো রাস্তা চিনি না। আরে এতদিন না তোকে করতে হবে না, জিমিন তো আছে। আমি অবশেষে তোমার আমাকে দেখতে, ওটাই জাঙ্কুককে তো কিছুই বলো না। তোকে বলেছি না তুই যাবি। ঠিক আছে, সমস্যা নেই, আমি যাচ্ছি। আর আমার সাথে তো ওয়াইন যাচ্ছে, তাই না? হ্যাঁ, সেটা তো দেখতেই পাচ্ছিস, আবার জিজ্ঞাসা করছিস কেন? ওয়াইন, চলো তোমাকে আমি নিয়ে যাই। আচ্ছা। তারপরে তুমি এবং জিমিন গাড়িতে করে রওনা দাও। কি হলো, তুমি এত চুপচাপ বসে আছো কেন? কিছু বলো। এমনিতেও অনেক বোরিং লাগছে, তুমি যদি কিছু বলো তাহলে অনেক ভালোই লাগবে। আমার বলার কিছুই নেই, আমি আবার কি বলবো। দেখো, তুমি আমি জানি তুমি অনেক কথা বলতে পারো, কিন্তু তুমি আমার সাথে কথা বলো না।
এসেছি, তাই আমি তোমার সাথে আর কথা বলবো না। আরে না না, এমন কোনো ব্যাপার না। আসলে আমি ছোটবেলা থেকে একটু কম কথা বলি। ও আচ্ছা, তাই নাকি? তুমি গাড়িতে করে চারপাশের শহরটা দেখছো। এটা তো তোমার অপরিচিত শহর, কখনোই তুমি দেখোনি। বড় বড় দালান কোঠা আর বড় 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 ইট পাথরের সৃষ্টি, যা তোমাকে এক অনন্য দুনিয়ায় নিয়ে যাচ্ছে। চারপাশটা খুবই পরিষ্কার এবং তার সাথে মৃদু হাওয়া তোমার চোখগুলো স্পর্শ করছে। এটা এক সুন্দর অনুভূতি যা তুমি অনুভব করছো। হঠাৎ কি জানি মনে করে তুমি একটু মুচকি হাসলে। তুমি হাসছো? তুমি হাসলে তোমাকে অনেক সুন্দর লাগে আসলে, কিন্তু তুমি কিসের জন্য হাসছো সেটা তো বললে না। আরে পুরনো কথা একটা মনে পড়ে গেছে, তাই হয়তো হাসি পেয়ে গেছে। আমি নিশ্চিত তুমি আমার কথাই মনে করে হাসছিলে। আমার বলার কিছুই নেই। ঠিক আছে, না বললে। এই দেখো, আমরা চলে এসেছি। তুমি গাড়িতেই ওয়েট করো, আমি খাবারটা দিয়ে আসি। আচ্ছা, কিন্তু যাওয়ার আগে জিমিন তোমাকে অবশ্যই একটা কথা বলে যাই। সেটা হলো, তুমি না দেখতে অনেক সুন্দর। এটা শুনে তুমি একটু অবাক হয়ে যাও, কারণ তুমি এমন কথা জিমিনের মুখ থেকে আশা করোনি। কারণ তোমার গায়ের চামড়া হচ্ছে উজ্জ্বল শ্যামবর্ণের, এত ফর্সা না, আবার এত কালো না, আবার শ্যামবর্ণও না, যার কারণে তুমি একটু বেশি অবাক হও। জিমিন এটা কি বললো? আরে না, আমি মনে হয় ভুল শুনেছি, না হলে কল্পনা করেছি, কারণ এটা কোনো সম্ভবই না। হয়তো বা ও এটা বলতে চেয়েছিল যে আমি অনেক বোকা। এইভাবে তুমি 5 মিনিট ওয়েট করো। তারপর জিমিন চলে আসে। ওয়াইন, চলো আমরা পার্কে ঘুরতে যাই। ওই জায়গাটা অনেক সুন্দর। এখানে একটা বড় বিশাল পার্ক আছে, অ্যামাউন্সমেন্ট পার্ক। মানে অনেকগুলো রাইড আছে, আর আমি রাইডে চলতে অনেক পছন্দ করি। তুমি কি যাবে? আপনি যা ভালো মনে করেন। তুমি সবসময় এত ভয় পেয়ে থাকো কেন? চলো যাই। তারপর তোমরা দুজন মিলে অ্যামাউন্সমেন্ট পার্কে যাও। তখন সূর্য ঠিক মাথার উপরে চলে এসেছে, তাই তখন প্রখর রোদে তুমি এবং জিমিন রাইডে চড়ছ। তখন তোমার গায়ে সূর্যের আলো পড়ে, উজ্জ্বল হলুদ বর্ণের চামড়া চকচক করতে থাকে এবং জিমিন তোমার দিকে হা করে তাকিয়ে থাকে, যা থেকে তুমিও অবাক হয়ে যাও। হঠাৎ জিমিনের চুলগুলো তোমার চোখের সামনে স্পষ্ট রূপে ভেসে ওঠে, যার চুলগুলো অনেক বেশি সফট মনে হচ্ছিল এবং তোমার অনেক বেশি ইচ্ছা করছিল তার চুলগুলো ধরে দেখতে, কিন্তু তুমি লজ্জা পেয়ে যাও এবং তোমার চোখগুলো নামিয়ে নাও। তখনই তুমি দেখতে পাও সেখানে জাংকুক এসেছে। জিমিন জাংকুকের দিকে তাকাতেই জাংকুক বলে ওঠে, তোরা এখানে ঘুরতে এসেছিস তাই না? আরে তুই যা ভাবছিস তেমন কিছুই না। মা বলেছিল ওকে নিয়ে যেন ভাইয়ের খাবারটা দিয়ে যাই, এই জন্য নিয়ে এসেছিলাম। আর তখন ভাবলাম যে ওকে নিয়ে যদি একটু ঘুরিয়ে দেখাই আশেপাশেটা, তাহলে হয়তো একটু ভালো হবে। জাংকুক তোমার দিকে আর চোখে তাকাই, তোমার পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, এরপর বলে, এখন তো ঘোরা শেষ হয়েছে, এবার চল বাড়ি যাই। আকাশ কালো হয়ে গেছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। কথা শেষ না হতে হতেই আকাশ ভেঙে বৃষ্টি নামে। তোমরা তাড়াতাড়ি গিয়ে গাড়িতে বসো। তুমি পিছনে বসেছ, জাংকুক আর জিমিন সামনে বসেছে। জিমিন ড্রাইভ করছে। তুমি হঠাৎ করে লক্ষ্য করো জাংকুক বারবার আয়নার দিকে তাকিয়ে তোমাকে দেখছে। তোমার বিষয়টা অদ্ভুত লাগে, তাই তুমি একটু নড়ে চড়ে বসো। জিমিন বলে, ওয়ান, তোমার যদি কোনো সমস্যা হয় তাহলে বলতে পারো। না না, কোনো সমস্যা নেই। জাংকুক সামনের দিকে তাকিয়ে মুখটা একটু বিকৃতি করে, যেটা তোমার চোখ এড়ায় না। তারপর তোমরা বাসায় চলে যাও। লিসা তোমাকে রান্নার জন্য ডেকে নিয়ে যায়। এভাবে বিকেল গড়িয়ে রাত হয়ে যায়। সারাদিনের ব্যস্ততায় অবশেষে তুমি একটু বিশ্রাম নেওয়ার সময় পেলে। তুমি অনেক ক্লান্ত ছিলে, তাই তুমি বিছানায় শোয়ার সাথে সাথে তোমার চোখগুলো লেগে আসতে থাকে।
তখনই হঠাৎ দরজার বাইরে থেকে কড়া নাড়ার শব্দ ভেসে আসে। এত রাতে কে এসেছে? দরজা খোলার সাথে সাথে তুমি দেখতে পাও জাংকুক বাইরে দাঁড়িয়ে আছে। সে তাড়াতাড়ি ঘরের ভিতর ঢুকে আসে, দরজা বন্ধ করে দেয়। কি ব্যাপার? আপনি এত রাত্রে এখানে এসেছেন কেন? কেন, এখানে কি জিমিনের থাকার কথা ছিল? জিমিনের সাথে এত ঘোরাঘুরি করো কেন? এই বলে জাংকুক তোমার হাতটা শক্ত করে চেপে ধরে। তুমি হাতে অনেক ব্যথা পাচ্ছিলে। এতই যখন ঘুরতে মন চেয়েছিল তাহলে আমাকে কেন বললে না? আমি কি ছিলাম না বাসায়? এখন আবার অজুহাত দিও না যে তোমরা ভাইয়ের জন্য খাবার নিতে গিয়েছিলে, তো আমাকে নিয়ে যেতে পারতে। মামি বলেছিল যেতে, তাই আমি ওনার সাথে গিয়েছিলাম। এটা বলতে বলতে তোমার চোখ দিয়ে এক ফোঁটা জল বের হয়ে আসে, যেটা জাংকুকের চোখ এড়ায় না। জাংকুকের আত্মাটা ছ্যাদ করে ওঠে। সে তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। তুমি বিছানায় বসে কাঁদতে শুরু করো। হাতে অনেক ব্যথা পেয়েছ। জাংকুক অনেক জোরে চেপে ধরেছিল। তোমার কান্নার শব্দ শুনে জিমিন এখানে চলে আসে। তুমি তোমার সামনে পায়ের শব্দ শুনতে পাও। সামনে তাকিয়ে দেখো জিমিন দাঁড়িয়ে আছে। এত কান্না করছো কেন? আমি ঘুমাতে পারছি না, একটু আস্তে কান্না করো। এটা শুনে তুমি আরো জোরে জোরে কান্না করা শুরু করো। তখন জিমিন বলে, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে তোমার হাত দেখতে পেল, বুঝতে পারে জাংকুক এসেছিল। তোমার হাত অনেক জোরে চেপে ধরেছে, যার দরুন তুমি ব্যথা পেয়েছ। গাড়িতে আসার সময় জাংকুক যে তোমার দিকে বারবার তাকাচ্ছিল, এটা জিমিনও খেয়াল করেছে এবং সে সব কিছুই বুঝতে পেরেছে। তারপর জিমিন রুম থেকে চলে গেল। তুমি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ওদিকে জিমিন চলে যায় জাংকুকের কাছে। রাত বিরাতে কুমারী মেয়েদের ঘরে গিয়ে তাদের হাত চেপে ধরা মোটেও ভালো কথা না জাংকুক। তোকে কি ছোটবেলা থেকে এটা শেখানো হয়নি? ও আচ্ছা, তাই নাকি? যদি এমনই হয় তাহলে তুমিও শুনে রাখো। আমার যা ইচ্ছা আমি তাই করব, এবং আমার যা পাওয়ার সেটা আমি নিজে করেই ছাড়বো। জাংকুকের এমন অবাধ্য কথা শুনে জিমিন রাগে কটকট করতে করতে চলে যায়। এভাবে তাদের মধ্যে মনোমালিন্য চলতে চলতে বহুদিন চলে যায়। অক্টোবর মাস চলে এসেছে। জিমিরও বিয়ে ঠিক করা হয়েছে। বয়স তো অনেক হলো, এবার বিয়ে দিতে হবে। ছেলে শহরের সবচেয়ে বড় শিল্পপতিদের মধ্যে একজন, নাম পার্ক চেয়ং। জিমিও এতে রাজি আছে। বাড়ির বড় মেয়ের বিয়ে, তাই বিয়েটা অনেক বড় করেই উদযাপন করা হবে। বাড়িতে অনেক হই হুল্লোড়। লিসার ভাই তার ছেলে মেয়েদের নিয়ে এসেছে। তাছাড়া জিনের বোনেরা তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়ে এসেছে। আস্তে আস্তে গায়ের হলুদের আগের দিন গড়িয়ে আসে। সবাই শপিং করতে যায়। সবাই অনেক কিছুই কিনছিল, কিন্তু তুমি কিছু কিনছিলে না। তাই লিসা বলে, যা মা, তুই কি কিছু কিনে নে, তুই তো কিছুই কিনছিস না, আমি টাকা দেবো, তুই যা। তারপর জাংকুক তোমাকে নিয়ে যায়। গায়ের হলুদের হলুদ শাড়ি সহ আরো অনেক কিছুই তোমাকে কিনে দেয়। সাথে একটা কালো শাড়িও কিনে দেয়, যেটা তোমার কাছে অনেক বেশি পছন্দ হয়েছিল। শপিং করে বাসায় চলে যাও। কালকে বাসায় অনেক কাজ আছে, তাই সবাই আজকে রাত্রে একটু দ্রুতই ঘুমিয়ে পড়ে। আজকে অনেক গরম ছিল, তাই তোমার অনেক গরম লেগেছে, তাই তুমি এসেই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও। ওয়াশরুম থেকে বের হয়ে তুমি তোমার বিছানায় একটা পার্সেল দেখতে পাও। ব্লু কালারের কাগজ দিয়ে মোড়ানো ছিল। এই পার্সেলটা এখানে কি রেখেছে? তারপরে তুমি এটার ভিতরে কি আছে সেটা দেখতে থাকো। খোলার পর তুমি দেখতে পাও সেখানে একটা নীল শাড়ি রাখা আছে, আর সাথে একটা চিরকুট যেখানে লেখা আছে প্রিয় ওয়াইন। এই শাড়িটা তুমি বিয়ের দিন অবশ্যই পরবে, যেটা দেখে তুমি অনেক খুশি হও, কারণ নীল রং তোমার কাছে অনেক পছন্দের। আর এমন একটা শাড়ি পাবে সেটা তুমি কখনো আশাও করোনি, আর তুমি একটু ভয়ও পাও এটা এখানে কি রেখেছে। এইসব চিন্তা করতে করতে তুমি ঘুমিয়ে পড়ো। পরদিন গায়ের হলুদ, বাড়িতে অনেক হইচই। তুমি অনেক কাজ করছো। কাজ করতে করতে সারা দিন গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। কিছুক্ষণ পরে জেনির গায়ের হলুদের অনুষ্ঠান শুরু হবে। তুমি কাজে সাহায্য করছিলে। আরে ওয়াইন, তুই এখনো রেডি হসনি? এই কাজগুলো বাদ দে, বাকিগুলো আমি করে নিতে পারবো। এখন তুই যা, গিয়ে রেডি হয়ে নে। জিসো ওয়াইনকে রেডি করে দে।
আরে হ্যাঁ, ওয়াইন তো আমার সাথে আসতেই চায় না। আমি বলেছি তো ওকে, চলো রেডি হয়ে নাও, চলো রেডি হয়ে নাও, কিন্তু সে বলে কাজ আছে, কাজ আছে, তাই আর কি কিছু বলতে পারিনি। এখন তুমি বলছো, তাই ওকে আমি নিয়ে যাব। ওয়াইন চলো আমার সাথে। আর ওকে কিন্তু আমার কিনে দেওয়া হলুদ শাড়িটাই পরিয়ে দিস। আরে হ্যাঁ মা, আমি জানি। জিসো তোমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দেয় এবং তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছিল। আরে বাহ ওয়াইন, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে। যদিও বা আমিই সাজিয়েছি, কিন্তু আমার কাছেও তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। আসলে কি আমাকে সুন্দর লাগছে? বলেছি না অনেক সুন্দর লাগছে, তোমাকে তো চেনের থেকেও সুন্দর লাগবে। আরে না, ও তো অনেক সুন্দর। আচ্ছা যাই হোক, এখন চলো যাই গিয়ে দেখি ওদিকে কি হচ্ছে। চারপাশে অনেক সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে, যেটা দেখে তোমার অনেক ভালো লাগে। তখন করিডোর দিয়ে যাচ্ছিল জিয়ন জাংকুক। সে তোমাকে দেখে অবাক হয়ে যায়, কারণ তোমাকে দেখতে এত সুন্দর লাগছিল যে তার চোখ তোমার উপরে আটকে যায়। সে তোমার দিকে তাকিয়ে থাকে এবং তাকিয়ে থাকে। তুমিও ব্যাপারটা বুঝতে পারো, যার কারণে তুমি জেনির সাথে গিয়ে বসে থাকো। আরে ভাই, তোমাকে তো দেখতে অনেক সুন্দর লাগছে, তুমি তো অনেক সুন্দর করে সেজেছ। কি সাজিয়ে দিয়েছে তোমাকে? এত সুন্দর করে সাজিয়ে দিতে পারে আমি ছাড়া আর কি? আরে সেটা তো বুঝতেই পেরেছি। জেনি, এটা কি তোমাদের বাড়ির মেয়ে? হ্যাঁ, ও আমাদেরই বাড়ির মেয়ে, একটু বেড়াতে এসেছে আর কি। ওয়াইন তো অনেক সুন্দর। আমারও একটা ছেলে আছে। আপনার একার না, আমাদের সবারই একটা করে ছেলে আছে। এদিকে লিসার ভাইয়ের বউ তার ছেলের জন্য, অর্থাৎ সুগার জন্য আমাদের ওয়াইনকে পছন্দ করে। তখনই সেখানে সুগা চলে আসে। সবাই বলে এই ছেলেটার লজ্জা শরম কম আছে। আসলেই তাই। সে এসেই বলতে শুরু করে, এই মেয়ে, তোমার নাম কি? তুমি তো অনেক বেশি সুন্দর। তখন সানা বলে ওঠে, ওর নাম ওয়াইন। হাই ওয়াইন, আমার নাম সুগা। কেমন আছো তুমি? আমি ভালো আছি। এমন অবস্থা দেখে জিন তোমাকে এখান থেকে ডেকে নিয়ে যায়। এখন আর জিনের কাছে যাওয়ার দরকার নেই, ওখানে অনেক মানুষ আছে, নজর দিয়ে দেবে। তুই এক কাজ কর, তুই তোর রুমে যা। একটু পরে যখন আমি বলবো তখন আসবি। ওরা আগে খেতে যাক, তারপর তোকে আমি ডাক দিব, ঠিক আছে? আচ্ছা, আমি যাচ্ছি। তুমি যাওয়ার পর জিন ভাবতে থাকে, একে হাতছাড়া করা যাবে না। আগে তো কখনো এর রূপ ভালো করে দেখিনি। এমন হলুদ সুন্দর মেয়ে আমি এই প্রথম দেখলাম। এর আগে শুধু সাদা আর সাদা মানুষ দেখেছি। কোরিয়ায় তো কোনো সময় হলুদ সুন্দর লোক পাওয়াই যায় না। তার উপর এত লম্বা আর এত সুন্দর চুল, এত সুন্দর চেহারা। আগলে রেখে দিতে হবে। রুমের দিকে যেতে যেতে তোমার সামনে জাংকুক এসে দাঁড়াই। এই যে দাঁড়াও ওয়াইন। বাহ, আজকে তো তোমাকে অনেক সুন্দর লাগছে। হলুদ শাড়িতে একদম পরীর মতো লাগছে। তবে এত সুন্দর করে সাজার কি আছে? মানুষজন দেখবে না? এখন যেখানে যাচ্ছিলে সেখানে যাও। তুমি তোমার রুমের দিকে চলে যাও। পিছন থেকে জাংকুক তোমার দিকে তাকিয়ে রইল অপলক দৃষ্টিতে, যেন তার চোখ তোমার দিক থেকে সরছেই না। রুমে যাওয়ার পর তুমি দেখতে পাও তোমার খাটের উপর একটা চিরকুট রাখা। তুমি সেটা হাতে নাও, তারপর পড়তে শুরু করো। লেখাটা ছিল কিছুটা এমন, প্রিয় ভাগ্যবতী, এত সুন্দর রূপ তোমার, যাকে দেখার আকুলতা আমার মনের মধ্যে সবসময় কাজ করতে থাকে। তার উপর আজকে তোমাকে এত সুন্দর লাগছিল। তোমার সৌন্দর্য যেন সূর্যের তেজকেও হার মেনেছে। মনে হচ্ছে আকাশ থেকে কোনো নক্ষত্র নিচে নেমে এসেছে, যার তেজ আমাকে দখল করে দিচ্ছে। বারবার তোমাকে দেখতে ইচ্ছা করছে। তুমি হতবাক হয়ে যাও, একটু ভয়ও পেয়ে যাও। এমন চিঠি কে রাখতে পারে, তা আবার তোমার রুমে এসে? এদিকে জিন তোমাকে ডাকতে এসেছে। গায়ের হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে। জিনি অনেক খুশি। এভাবে আনন্দ উৎসবের মাধ্যমেই দিনটা কেটে গেল। পরদিন জেনির বিয়ে। সকাল থেকেই বাড়িতে অনেক হই হুল্লোড়, সকলেই অনেক বেশি খুশি। জিন, মোমো আর লিসার চোখে মুখে একটা শূন্যতার ছায়া নেমে এসেছে। তারাও সকাল থেকেই কাজ করছে। বাড়ির রান্নার কাজের দায়িত্বটা তোমার কাছে পড়ে। সেখানে অনেকেই তোমার সাহায্য করার জন্য ছিল। তুমি শুধু রান্না করবে। তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে রান্না করতে শুরু করো। দুপুরের দিকে রান্নার কাজটা শেষ হয়ে যায়। লিসা বলে, যা মা,
গিয়ে এখন রেডি হয়ে নে। দুপুর গড়িয়ে বিকাল নেমে আসে, যা বরযাত্রীও চলে এসেছে। সকলে অনেক খুশি। জিসুর রুমে অনেক বাচ্চা কাচ্চা থাকায় সে সকল সাজার জিনিসপত্র নিয়ে তোমার রুমে চলে এসেছে। সে নিজেও সাজে আর তোমাকেও সাজিয়ে দেয়। তুমি তোমার পছন্দ মতো নীল শাড়িটা পরো, যেটা তুমি তোমার রুমে পেয়েছিলে। আসলে তুমি দেখতে চাও এটা আসলে তোমাকে কে দিয়েছে, কার মুখে এতটা হাসি থাকে এটা পরার পরে। বাহ, তোমাকে তো অনেক সুন্দর লাগছে। আসলে তুমি তো একজন পরী। আসলে তোমার মাকে বলো তো। আমি নিশ্চিত তোমার মা একজন পরী ছিলেন, যার জন্য তুমি এতটা মারাত্মক সৌন্দর্য নিয়ে জন্মগ্রহণ করেছো। সুগা ভাই তো তোমাকে দেখেই পাগল হয়ে যাবে। কালকে দেখলে না কি করেছে, তোমাকে নিয়ে যে কি প্রশংসা করেছে তুমি চলে আসার পরে। আমরা সকলেই শুনেছি আর হেসেছি। সুগা ভাইয়ের আম্মু তো ঠিকই করে ফেলেছে, তোমার সাথেই তার ছেলে বিয়ে দেবে। একটু বাইরে যাও, আমি একটু শাড়ি পরি, তারপর তুমি বাইরে চলে আসো। জিন, মোমো আর লিসা জিসুকে খুঁজতে খুঁজতে এদিকেই আসছিল। তোমাকে দেখে তাদের চোখ কপালে উঠে গিয়েছিল। তোকে আজকে তো দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ নজর না লেগে যায়। এত সুন্দর তুই, তোকে তো আমি তো কখনোই ভাবিও নি এত সুন্দর একটা মেয়ে হতে পারে, তাও আবার বাংলাদেশে। যা তো জিনির কাছে যা, জিনি একা একা বসে আছে, সবাই খেতে চলে গিয়েছে। হ্যাঁ যাচ্ছি। তুমি গিয়ে জিনির কাছে বসো, তোমার দিকে সবাই তাকিয়ে থাকে। এদিকে জিমিন আর জাংকুকও তোমার দিকে তাকিয়েছে। দুজনের চোখই ছানা পড়া হয়ে গেছে, এত সুন্দর তোমাকে লাগছে। দুজনের মুখেই হাসি উঠে ওঠে। হঠাৎ জাংকুকের মনে হয়, কালো শাড়িটা পরলো না কেন? আমি তোকে কালো শাড়িটা দিয়ে বলেছিলাম যেন বিয়েতে কালো শাড়িটা পরে, কিন্তু ও কেন কালো শাড়িটা পরলো না? এটা মনে করতে করতে জাংকুক জিমিনের দিকে তাকায়। জিমিনের বিজয়ী হাসি দেখে জাংকুকের বুঝতে বাকি রইল না, শাড়িটা জিমিনে দিয়েছে। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। তাহলে আমিও দেখব তুমি এই শাড়িটা পরে কতক্ষণ থাকতে পারো। এই বলে জাংকুক একটা জুসের গ্লাস হাতে নিয়ে ওয়াইনের দিকে যেতে থাকে, এমন ভাব করে যে সে অন্যদিকে যাচ্ছে। কিন্তু সে ওয়াইনের কাছে গিয়ে সেই জুসটা তার শরীরে ফেলে দেয়, যেন তার শাড়িটা নষ্ট হয়ে যায়। আর ঠিক তাই ঘটলো, তার শাড়িটা নষ্ট হয়ে গেল। আরে যা, তোমার শাড়িটা তো নষ্ট হয়ে গেল, এখন কি করবে? যাও গিয়ে কালো শাড়িটা পরে আসো, ওটা তোমাকে বেশি মানাবে, যাও। এই বলে জাংকুক তোমাকে কোনো কথা না বলতে দিয়ে তোমাকে ঠেলে টুলে তোমার রুমে পাঠিয়ে দেয়, যেন তুমি অন্য শাড়ি পরে আসতে পারো। জাংকুক জিমিনের দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দেয়, যেটা দেখে জিমিনের বুঝতে বাকি থাকে না জাংকুক এটা ইচ্ছা করে করেছে। ওদিকে তুমি গিয়ে শাড়ি পাল্টে নাও। সাদা চামড়ার সাথে কালো রঙের শাড়ি খুবই মানানসই হয়েছে। তুমি বের হয়ে এসে দেখতে পাও লিসা, জিন আর মোমো, তারা খুবই সুন্দর করে সেজেছে, যেন আকাশ থেকে কোনো পরী নেমে এসেছে। মাথা থেকে পা পর্যন্ত সোনা দিয়ে মোড়ানো। সূর্যের আলোয় তাদের তিনজনের চামড়া একসাথে চকচক করে উঠল। জানালা দিয়ে মনে হয় আলো আসছে। তাকিয়ে দেখো জানালাটা খোলা। দোতলা হওয়ায় বড় জানালা দিয়ে খুব সহজেই সূর্যের আলো ভিতরে প্রবেশ করছে। ওয়াইন, তুই শাড়ি কেন পাল্টালি? তবে এই শাড়িটাও কিন্তু অনেক বেশি সুন্দর। আসলে ওই শাড়িতে জুস পরে গিয়েছিল তো, এই জন্য শাড়িটা পাল্টাতে হয়েছে। আচ্ছা যাই হোক, নিচে যা, নিচে জেনে একা বসে আছে। তোকে কবে বলেছিলাম যেতে, এখনো যাসনি? এরপর তুমি নিচে চলে যাও। যখন তুমি সিঁড়ি দিয়ে নিচে নামছিলে তখন তোমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল দুই যুবক। যদিও একজনের মন একটু খারাপ হয়ে গিয়েছিল, কারণ তুমি নীল শাড়ি পাল্টে কালো শাড়ি পরিধান করেছ। তার দু চোখে জ্বলে উঠে আগুন। জাংকুকের দিকে তাকিয়ে একটু চোখ রাঙিয়ে আবার চলে যায়। কোথায় গিয়েছে কেউ জানে না। এভাবেই আনন্দ উল্লাসের মধ্য দিয়ে জেনি আর চেয়ংয়ের বিয়ে শেষ হয়। রাত প্রায় 9টা বেজে গেছে। সবাই একসাথে বসে গল্প করছে। সবাই চলে যাবে এমন এমন ভাব। সবাই যখন গল্প করছিল ঠিক সেই সময়ই কারেন্টটা চলে যেতে হলো। সবাই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালায়। তোমাকে কতদিন বলেছি বাড়িতে কারেন্ট সমস্যা করছে, বারবার কারেন্ট চলে যাচ্ছে, তুমি এটা ঠিক করছো না কেন?
আর কবে করবে? জিমির বিয়ে চলে এসেছে, বিয়েতেও এখন কারেন্ট চলে গিয়েছে। আরে তুমি শান্ত হও, একটু ভুলে গিয়েছিলাম। এখন তো মনে পড়েছে, দাঁড়াও এখনই ইলেকট্রিশিয়ানকে কল দিচ্ছি। তুমি চিন্তা করো না। চিন্তা আর আমার মাথায় খারাপ হয়ে যাচ্ছে। তোমাকে কতদিন ধরে বলছি, এখনো তুমি ঠিক করো না। ওদিকে মোমো বলে, যা তো ওয়াইন, গিয়ে মোমবাতি নিয়ে আয় তো। এত অন্ধকারের মধ্যে থাকা যায়? কতক্ষণ মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে রাখবো? মোমোর কথা শুনে তুমি তাড়াতাড়ি চলে যাও। তুমি সরাসরি তোমার রুমে চলে যাও এবং তোমার রুমের ড্রয়ার থেকে একটা মোমবাতি নাও, যেটা তোমার রুমে আলাদা করেই রাখা ছিল। তুমি সেই মোমবাতি জ্বালিয়ে সেটা নিয়ে দ্রুত বাইরে চলে আসো এবং মোমবাতি আনতে স্টোর রুমে যাও। সেই রুমে অনেক মোমবাতি রয়েছে। যখন তুমি স্টোর রুমে যাও তখন কে যেন ঠাস করে দরজাটা ভিতর থেকে বন্ধ করে দেয়। তুমি একটু ভয় পেয়ে যাও। তোমার হাতে থাকা মোমবাতির আলোটা নড়তে থাকে, তার জন্য তুমি সামনের ব্যক্তির চেহারা দেখতে পাচ্ছ না। যখন তুমি মোমবাতির শিখাটা হাত দিয়ে নড়াচড়া হাত থেকে বাঁচিয়ে নাও, তখন তুমি সামনে একটা ব্যক্তিকে দেখতে পাও। এটা জিমিন। কি ব্যাপার, আপনি দরজা বন্ধ করে দিয়েছেন কেন? সাথে সাথে জিমিন তোমাকে দেওয়ালের সাথে চেপে ধরে। আকস্মিক ঘটনায় তুমি হতভম্ব হয়ে যাও। তুমি এটা কখনোই আশা করো। মোমবাতির আলোয় যেন তার চেহারাটা সূর্যের মতো উজ্জ্বল হয়ে জ্বলছে, যেন আকাশ থেকে কোনো নক্ষত্রই নেমে এসেছে। তাতে কোনো সন্দেহ নেই। জিমিন বিস্ময় চেহারা নিয়ে তোমার দিকে তাকিয়ে রয়েছে। তোমার খুবই ভয় করছে। আপনি আমাকে ছেড়ে দিন প্লিজ। সাথে সাথে জিমিন তোমাকে ছেড়ে দিল। জিমিন ওইদিকে তাকিয়ে তাকিয়ে বলে, তুমি কেন কালো শাড়ি পরেছো? আমি না তোমাকে নীল শাড়ি দিয়েছিলাম? তুমি কেন নীল শাড়ি বদলে ফেলেছো? জাংকুককে দেখে তোমার বোঝার দরকার ছিল জাংকুক তোমার শরীরে জুসটা ফেলে দিবে, কিন্তু তুমি বুঝোনি। কেন বুঝোনি? একটু বুদ্ধি মাথায় রাখতে পারো না? বুদ্ধি কি হাঁটুতে রাখো? কত পছন্দ করে তোমার জন্য শাড়িটা কিনেছিলাম, আর তুমি সেটা না পরে এই কালো শাড়িটা পরেছো। তখন তুমি বলো, তার মানে আপনি এই শাড়িটা আর চিঠিটা দিয়েছিলেন? হ্যাঁ, তো কে দিবে? আমি ভেবেছিলাম সুগা ভাইয়া বোধহয় দিয়েছে। ও আচ্ছা, তাই বুঝি তুমি ওইটাই পড়েছো? আসলে না, তেমন কিছু না। আমি ভেবেছিলাম যেহেতু শাড়িটা অনেক সুন্দর, তাই আমি এই শাড়িটাই পরবো। তুমি ভালো করে খেয়াল করে দেখতে পাও জিমিন তোমার দিকে তাকাচ্ছে না, সে অন্যদিকে তাকিয়ে রয়েছে। তুমি তোমার নিজের দিকে তাকাও, ভালো করে তোমার সারা শরীর দেখে নাও কোনো সমস্যা আছে কিনা যার জন্য জিমিন তোমার দিকে তাকাচ্ছে না। আমাকে কি অদ্ভুত লাগছে? আপনি আমার দিকে তাকাচ্ছেন না কেন? আমাকে দেখতে কি খুবই অদ্ভুত লাগছে? তোমার কথাই জিমিন আবার তোমাকে চেপে ধরে দেওয়ালের সাথে আটকে ফেলে, সাথে সাথে তোমাকে কিস করে ফেলে। তুমি আকস্মিক ঘটনায় হকচকিয়ে যাও। তুমি এটা কখনোই ভাবোনি, তুমি স্বপ্নেও কখনো এটা চিন্তা করতে পারো না। এত ভয় পাও যে তুমি মাটিতেই বসে পড়ো। জিমিনও এই ঘটনা বিশ্বাস করতে পারছে না। সে এটা কি করলো? আসলে সে এটা করেছে, সে ভাবতেও পারছে না। ওয়াইন, ওয়াইন, বিশ্বাস করো আমি এমন কিছু করতে চাইনি। আমি জানি না আমি কিভাবে এটা করে ফেললাম, কিন্তু আমি ইচ্ছা করে কিছু করিনি। বিশ্বাস করো আমার কথা, আমি ইচ্ছা করে কিছু করিনি। তুমি এত সুন্দর যে আমি তোমার সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তোমার প্রেমে। তাই আমি ভুল করে ফেলেছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিও। আমি একদম বুঝতে পারিনি, এই জন্য তোমার দিকে তাকাতে চাইনি। আমি ভাবছিলাম কোনো গুনাহ না করে ফেলি, কিন্তু তোমার বারবার কথা বলায় আমি তাকিয়ে ফেলি। তুমি দরজা খুলে বাইরে চলে যাওয়ার চেষ্টা করো। দরজা খুলতে গিয়ে দেখো বাইরে থেকে দরজা বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখে তুমি আরো বেশি ভয় পেয়ে যাও, তোমার বাক শক্তি হারিয়ে যায়। ওদিকে জিমিনও অনেক ধাক্কাধাক্কি করতে থাকে, কেউ খুলতে পারছে না। মনে হচ্ছে সেই ছোট ছোট বাচ্চারাই কেউ হয়তো এসে দরজাটা বন্ধ করে দিয়ে গিয়েছে। তুমি ভয় পেয়ে কান্না করতে করতে মেঝেতে বসে পড়ো। জিমিন তোমাকে শান্ত করার অনেক চেষ্টা করে এবং তোমাকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তুমি কোনোভাবেই কোনো কিছু মানছিলে না। তাই এখন পরিস্থিতি আরো খারাপের দিকে এগিয়ে গেছে। মোমো তোমাকে ডাকার জন্য আসতে থাকে দ্রুত এবং তোমাকে ডাকতে থাকে।
ওয়াইন, এই ওয়াইন কোথায় গেছিস? তখনই স্টোররুম থেকে তোমার কান্নার শব্দ শুনে সে সেদিকে এগিয়ে যায় এবং সেখানে তোমার কান্নার শব্দ আরো তীব্র হয়। ভিতর থেকে দরজা বন্ধ, যা দেখে মোমোর হৃদয় ছেদ করে ওঠে। আর তাড়াতাড়ি গিয়ে দরজা খুলে দেখতে পাই তুমি বসে বসে কান্না করছো আর জিমিন তোমার সামনে দাঁড়িয়ে আছে। এটা দেখে মোমো ভাবে জিমিন হয়তো তোমার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। জিমিন, তুই এটা কি করেছিস? তুই ভাবতে পারছিস তুই এটা কি করলি? তুই আমার ছেলে হয়ে এমন করতে পারলি? একটা নিরীহ মেয়েকে একা পেয়ে তুই এটা করতে পারলি কিভাবে? মা, আমি কিছু করিনি, বিশ্বাস করো, আমি সত্যি কিছু করিনি। চুপ কর, তোকে আর বলতে হবে না, আমি সব বুঝে গিয়েছি। ওয়ান, তুমি কিছু বলো, তুমি কেন চুপ করে আছো? ওয়ানের মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ওদিকে মোমো কান্নায় ভেঙে পড়েছে। আমার সাথে চল, এটা বলে মোমো তোমাকে আর জিমিনকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। একটা বড়সড় রুমে নিয়ে যায় তোমাদের দুজনকে। ওদিকে সবাইকে মেসেজ করে আসতে বলে। সকলে সেই রুমে আসার পরে বলতে থাকে, ইয়ঞ্জন, তোমার ছেলে দেখো কি করেছে। তো আমাদের জিমিন ওয়ানের সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছে। তোমাদের ছেলে নষ্ট হয়ে গিয়েছে, খারাপ পথে পা দিয়েছে। কি করবে বলো? জিমিন, তুই এই কাজটা করতে পারলি? আমার ছেলে হয়ে তুই এই কাজটা কিভাবে করলি? জিমিন, তুই আমাদের বংশের একটা নাম করা ডাক্তার ছিলি, আর তুই এই কাজটা কিভাবে করলি? তুই আমাদের মান সম্মান ডুবিয়ে দিয়েছিস। তোকে নিয়ে আমাদের খুবই গর্ব ছিল, তুই এটা কিভাবে করতে পারলি? ভাই, তুমি এটা কি করেছো? আমি তো ভাবতেই পারছি না, তুমি ওয়ানের সাথে এটা কিভাবে করতে পারলে? তোমরা সকলে শান্ত হও, যা হওয়ার তা হয়ে গেছে। এখন একটাই উপায় আছে, ওয়ানের সাথে জিমিনের বিয়ে দিয়ে দেওয়া। এটা শুনে জাংকুক তেড়ে আসে আর জিমিনকে মারতে শুরু করে। তুই এটা কি করেছিস জিমিন? তুই এটা কিভাবে করতে পারলি? ওয়ানের মান সম্মান তুই এভাবে ডুবিয়ে দিতে পারলি? এখন ওয়ানের কি হবে? জিমিন কিছুই বলছে না। চেয়ন হু গিয়ে জাংকুককে আটকায়। আর এটাই ঠিক করা হয় যে জিমিনের সাথে ওয়াইনের বিয়েতে দেওয়া হবে। মিস্টার কিম নামজুন গিয়ে বাইরে সকলকে বলে, আজকে এই মণ্ডপে আরেকজনের বিয়ে হবে, আর তারা হচ্ছে আমাদের ছেলে জিমিন, পার্ক জিমিন আর ওয়াইনের বিয়ে হবে। সকলে অনেক খুশি হয়ে যায়। এদিকে সুগার মনটা খারাপ হয়ে যায়। ওদিকে জাংকুক কান্নায় ভেঙে পড়েছে। সে তার রুমে গিয়ে দরজা বন্ধ করে বসে আছে। এভাবে এভাবে তোমাদেরও বিয়ে হয়ে যায়। তোমাদের বিয়ে হয়ে যাওয়ার পর জাংকুক এত কষ্ট পায় যে এই রাতে সে দেশ ত্যাগ করে। জাংকুক সবার অনেক হাতে পায়ে ধরেছিল যেন তোমার সাথে জিমিনের বিয়ে না হয়, কিন্তু শেষে তো তোমাদের বিয়েই হয়ে গেল। কিম নামজুন বলতে থাকে, যা হওয়ার হয়ে গেছে, এখন সামনের দিনগুলো ভালোভাবে কাটালেই চলবে। এরপর সবাই তোমাকে সাজিয়ে গুজিয়ে জিমিনের ঘরে রেখে আসে। সবাই ঠিক থাকার চেষ্টা করছে যেন কেউ সত্যটা না জানতে পারে। জিন চাইতো আগে থেকেই যেন জিমিনের সাথেই ওয়ানের বিয়েটা হয়, কারণ ওয়ানের মধ্যে সে একটা সৌন্দর্য খুঁজে পেয়েছিল। বাসর ঘরে তুমি একলা বসে আছো। এরপর রুমে হনহনিয়ে ঢুকে আসে জিমিন। তার এক একটা পায়ের শব্দ তোমার হৃৎপিণ্ডের স্পন্দন যেন বাড়িয়ে দিচ্ছে। জিমিন বলতে শুরু করে, আজকে যা হয়েছে তার জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও, আর যা হয়েছে তা ভুলে যাও, নতুন করে জীবন শুরু করো। হয়তোবা আমি মেনে নিতে পারলেও তুমি মেনে নিতে পারবে না, কারণ আমি যে তোমাকে পছন্দ করতাম কিন্তু তুমি তো করতে না। তখনই স্পষ্ট গলায় ওয়ান বলে ওঠে, পছন্দ না করে বিয়ে করা যায় না, তেমনি আমি আপনাকে পছন্দ করেছি বলেই আপনার জন্য বিয়েতে রাজি হয়েছি। তবে আপনার কাজটা মোটেও ঠিক হয়নি।
আমি অনেক ভয় পেয়েছি। ও মা, তুমি দেখছি অনেক সুন্দর করে কথা বলতে পারো। আগে তো জানতাম তুমি শুধু তোতলাও। এই আসলে না না, এমন না, আমি কথা বলতে পারি, আসলে কখনোই বলিনি তো তাই জানতেন না, সেটা বোঝাই যাচ্ছে। আচ্ছা যাই হোক, তুমি যদি আমাকে পছন্দ করো তাহলে তো ভালোই হলো, আমার কাজ আরো সহজ হয়ে যাবে। ভেবেছিলাম তোমাকে কষ্ট করে পটাতে হবে, কিন্তু না, দেখছি তুমি আগেই পটে আছো। তারপরে কি হয়েছে তা আমার থেকে তোমরা বেশি জানো, কারণ তুমি তো আয়ান, তাই তুমি বলে দিয়ে যাও। তারপরে তোমাদের ভাষ্য করে কি কি হয়েছিল চারটা বেশি সুন্দর হবে, আমি তার কমেন্ট পিন করব। এত লম্বা ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ।